আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমাদের নুরানি কায়দা শিক্ষা সিরিজে আসার জন্য ধন্যবাদ। যারা ছোটবেলায় আরবি বা কোরআন শেখার সুযোগ পাননি অথবা নতুন করে শিখতে চান, তাদের জন্য সহজ ভাষায় এই ক্লাসগুলো তৈরি করা হয়েছে। আশা করি আপনারা নিয়মিত অনুশীলন করবেন এবং প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে অনুসরণ করবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যেন যারা আরবি শিখতে চায় এখনও শিখতে পাচ্ছে না তাদের যেন শেখার সুযোগ হয়। এজন্য সবাই শেয়ার করবেন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন সঠিকভাবে শেখার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। তো চলুন প্রতিদিনের ন্যায় আজকের ক্লাসও আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? আলিফ মানে হরফে মাদ্দা পড়েছিলাম। হরফে মাদ্দা কয়টা? 3টা। তার মধ্যে আমরা কি পড়েছিলাম? আলিফটাকে পড়ে নিয়েছিলাম। আজকে আমরা ইয়াকে পড়ব। এর আগের দিন আমি বলে দিয়েছিলাম আলিফের সম্পর্ক কার সাথে? জবরের সাথে। তাহলে ইয়ার সম্পর্ক কার সাথে হবে? জেরের সাথে। ইয়ার সম্পর্ক কার সাথে? জেরের সাথে। আর হরফে মাদ্দাকে কিভাবে পড়তে হয়? এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আমি আগের ক্লাসে বলে দিয়েছি, মানে এক আলিফের পরিমাণ কিভাবে টেনে পড়বো। যারা আগের ক্লাসটি দেখেননি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে পড়তে হচ্ছে। তো চলুন আজকে ইয়া মাদ্দাকে শুরু করি। তাহলে কি আছে? হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি। এখানে দেখো, এখানে একটা বলবে এই চিহ্নটা কি? এই চিহ্নটার নাম সাকিন অথবা জজম। এই চিহ্নটার নাম কি? সাকিন অথবা জজম। এই চিহ্নটার নাম কি? সাকিন অথবা জজম। অর্থাৎ দেখো কিভাবে বুঝবে যে আমরা কোন ইয়া মাত্রাটাকে টান দেব। তাহলে কি দেখবে যে ইয়ার উপরে কি দেখবে? সাকিন অথবা জজম। ইয়ার উপরে যদি সাকিন অথবা জজম থাকে, তার ডান দিকে যদি জের থাকে, ইয়া সাকিন অর্থাৎ ইয়ার উপরে সাকিন, তার ডান দিকে যদি কোনো হরফ থাকে, সেই হরফের নিচে যদি জের থাকে, তাহলে সেটাকে কতটা? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন এখানে প্রথমে কি বলেছে? হামজা ইয়াজের ই। কেন হামজা? কারণ আলিফ কোনো সময়, আলিফ সবসময় খালি হয়, আলিফের সাথে যখন কোনো চিহ্ন যুক্ত হয়ে যায় সেটা হামজা হয়ে যায়, তাই জন্য আলিফের নিচে জের আছে। কিন্তু তার এই দিকে ডান দিকে বাঁ দিকে কি আছে? ইয়া। ইয়ার উপরে কি আছে? সাকিন আছে। তার মানে ইয়া সাকিন, ডান পাশে যদি জের থাকে তাহলে ইয়া, এটাকে কি বলা হয়? ইয়া মাদ্দা বলে। আর ইয়া মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা এবং ওয়া মাদ্দাকে কি করতে হয়? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো এই জন্য এটাকে এক আলিফ আমরা টান দিয়ে পড়ছিলাম। আলিফের কন্ডিশনটা কী ছিল? আলিফ খালি থাকবে, তার ডান পাশে জবর থাকবে। ইয়ার কন্ডিশন কি? ইয়া সাকিন থাকবে, মানে ইয়ার সাথে সাকিন থাকবে, তার ডান দিকে কি থাকবে? জেরে থাকবে। তাহলে ইয়া সাকিন, ডান পাশে জেরে থাকলে সেই হরফগুলোকে এক আলিফ টান দিয়ে আমরা পড়ব। বুঝতে পেরেছেন? খ ইয়াজের খি, দাল ইয়াজের দি, জাল ইয়াজের জি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, সদ ইয়াজের সি, দদ ইয়াজের দি, ত ইয়াজের তি, জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, গইন ইয়াজের গি, ফা ইয়াজের ফি, কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি, নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের উই, হা ইয়াজের হি, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা এর যে অনুশীলন পাঠটা আছে, আমরা এবার মানে বলতে গেলে উচ্চারণ, বানান করে উচ্চারণ করব। ওয়ার্ড, ওগুলো কি? অক্ষর। ওগুলো কি ছিল? অক্ষর ছিল, তাই তো? ওগুলো সবগুলোই কি? অক্ষর ছিল। এবার মনে করো কি আসলে এগুলো শব্দ। এগুলোকে কি বলা হচ্ছে? শব্দ। আগে যেগুলো ছিল ওগুলো কি বলা হচ্ছে? অক্ষর। যেমন বাংলায় আমরা কি বলেছি? যেমন ক, খ, গ, এগুলোকে অক্ষর বলা হচ্ছে। একের বেশি অক্ষর যখন যুক্ত হয়ে কি তৈরি হয়? শব্দ তৈরি হয় বা ওয়ার্ড তৈরি হয়, তাহলে এগুলো হচ্ছে ওয়ার্ড। তো চলুন শুরু করি।
দাল ইয়া জের দি, নুন ইয়া জের নি, দিনি। এক আলিফ টান দিয়ে পড়লাম, বুঝতে পেরেছেন? ফা ইয়া জের ফি, ইয়ার উপরে কি আছে? এই ইয়া শব্দ, তার উপরে সাকিন, তাহলে ইয়া সাকিন, ডান দিকে কি আছে? জের আছে, তাহলে ইয়া সাকিন ডান পাশে জের থাকলে সেটা এক আলিফ টান দিয়ে পড়তে হচ্ছে, বুঝতে পেরেছেন? এই জন্য ফা ইয়া জের ফি, হা জের হি, ফি হি। এটা হিটাকে তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে কেন? কারণ এটা হরকতযুক্ত শব্দ, এই হরকতযুক্ত লেটার মানে অক্ষর, এই জন্য এটাকে তাড়াতাড়ি আমরা উচ্চারণ করলাম, এই জন্য হয়ে গেল কি? ফি হি। হামজা জবর আ, রজের রি, আরি, নুনিয়াজের নি। এটা কি টান দিয়ে পড়তে হবে? এই দুটো হরকতযুক্ত শব্দ মানে লেটার অক্ষর, এই জন্য এগুলোকে আমরা কি টান দিয়ে পড়লাম না, কিন্তু এটা কি মাদযুক্ত ওয়াটার মানে মাদযুক্ত অক্ষর, এই জন্য আমরা কি করলাম? এটাকে টান দিয়ে পড়লাম। তাহলে আরিনি, কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা ইয়া জের বি, কিতাবি। হামজা পেশ উ, জিম ইয়া জের জি, উজি, বা পেশ বু, উজিবু। ইয়া, ইয়া পেশ কি আছে? ইউ, এটা ইয়ের সাথে যুক্ত, এই জন্য এটুকুনি কি? ইয়া পেশ ইউ। ওয়া আলিফ জবর ওয়া, ইউ ওয়া। এটা উচ্চারণ বানানটা করবে কি? প্রথমে ই, তারপরে ইয়া পেশ কি হচ্ছে? ইউ, তারপরে ওয়া আলিফ জবর ওয়া। এটা একটু টান দিয়ে পড়বে। ইউ ওয়া, র ইয়াজের রি, ইউ ওয়া, তারপরে র ইয়াজের রি। এটাও একটু কি টান দিয়ে পড়তে হবে। তাহলে ইউ, ইউয়ারি, ইউয়ারি। বুঝতে পেরেছেন? ইউয়ারি। মিম জবর মা, ফা আলিফ জবর ফা, মাফা, তা ইয়া জের তি, মাফাতি, হা পেশ হু, মাফাতিহু। বুঝতে পেরেছেন? আস্তে আস্তে বানান করবেন, আস্তে আস্তে উচ্চারণ করবেন, তাহলে উচ্চারণটা সঠিকভাবে চলে আসবে। যেমন কীভাবে বানানটা করলাম একবার ফলো করবেন। মিম জবর মা, এটা হরফে মাদের শব্দ, মানে হরকতযুক্ত শব্দ, এই জন্য এটাকে টান দিয়ে পড়বো না। তাহলে মিম জবর মা, ফা আলিফ জবর ফা, মাফা, তা ইয়া জের তি, মাফাতি, হা পেশ হু, মাফাতিহু। বুঝতে পেরেছেন? র আলিফ জবর র, জা জের জি, রাজি, কফ ইয়া জের কি, রাজিকি, নুন জবর না, রাজিকিনা। আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা, দাল ইয়া জের দি, ইবাদি। আইন জবর আ, জাল আলিফ জবর জা, আজা, বা ইয়া জের বি, আজাবি। তা জবর তা, মিম আলিফ জবর মা, তামা, সা ইয়া জের সি, তামাসি, লাম পেশ লু, তামাসিলু। মিম জবর মা, কফ আলিফ জবর ক, মা ক, দাল ইয়া জের দি, মা ক দি, র পেশ রু, মা ক দিরু। বাকি দুটো নিজে থেকে উচ্চারণ করবে, পরের দিন বলে দেব। তো আরেকবার আমরা দেখে নেই কী কী বললাম। দিনি, ফিহি, আরিনি, কিতাবি, উজিবু, ইওয়ারি, মাফাতিহু, রাজিকিনা, ইবাদি, আযাবি, তামাসিলু, মাকাদিরু। বুঝতে পেরেছেন? তো এর পরেরটাও আমরা পড়বো। তাহলে আলিফ ওয়াও হয়ে গেল, আলিফ মাদ্দা হয়ে গেল, ইয়া মাদ্দা হয়ে গেল, এবং ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা কি? আলিফের সম্পর্ক কার সাথে? জবরের সাথে।
ইয়ার সম্পর্ক কার সাথে? জেরের সাথে। আর ওয়াও এর সম্পর্ক তার মানে কার সাথে হবে? পেশের সাথে হবে ওয়াও এর সম্পর্ক। ওয়াও যেরকম দেখতে পেশের মতন, তাহলে ওয়াও এর সম্পর্ক পেশের মতো। শুধু পার্থক্য কি হবে? ওয়াও এর উপরে যদি সাকিন থাকে, তার ডান পাশে যদি পেশ থাকে, তাহলে এই ওয়াওটাকে হরফে মাদ্দা বলা হবে। হরফে মাদ্দাকে কি করাতে হয়? এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মানে হরফে মাদ্দাযুক্ত হরফকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এই জন্য আমরা পড়বো এখানে। তাহলে কি আসে একবার দেখে নিই। হামজা ওয়াও পেশ উ। হামজা পেশ কি? উ। সে জায়গায় ওয়াও আসছে, মানে ওয়াওটাকে যুক্ত হওয়ার কারণে আমরা টান দিয়ে পড়বো। তাহলে হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ খু, দাল ওয়াও পেশ দু, জাল ওয়াও পেশ জু, র ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ শু, সদ ওয়াও পেশ সু, দদ ওয়াও পেশ দু, ত ওয়াও পেশ তু, জ ওয়াও পেশ জু, আইন ওয়াও পেশ উ, গইন ওয়াও পেশ গু, ফা ওয়াও পেশ ফু, কফ ওয়াও পেশ কু, কাফ ওয়াও পেশ কু। এই দুটোর পার্থক্য বুঝতে পেরেছো? কফ ওয়াওটা কফ একটু ও এরকম পড়তে পারে, কাফটাকে কা মানে কু। লাম ওয়াও পেশ লু, মিম ওয়াও পেশ মু, নুন ওয়াও পেশ নু, ওয়াও ওয়াও পেশ উ, হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ। তো এরপরে আমরা এর অক্ষরগুলো পড়ব, মানে শব্দগুলো কী কী আছে দেখে নেব একবার। নুন ওয়াও পেশ নু, হা পেশ হু, নু হু, ত ওয়াও পেশ তু, র পেশ রু, তু রু, তা ওয়াও পেশ তু, বা ওয়াও পেশ বু, তু বু। দুটোই টান দিয়ে পড়তে হচ্ছে, কারণ কি সেজন্য দুটোতেই কি আছে? ওয়াও সাকিন, ডান পাশে পেশ আছে। ওয়াও সাকিন ডান পাশে পেশ, এই জন্য এক আলিফ টান দিয়ে পড়বো, যেহেতু হরফে মাদ্দা। নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নূরু, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু। এখানে কি কি আছে বলো তো? আলিফ মাদ্দা আছে আর ওয়াও মাদ্দা আছে, দুটোই মাদ্দার হরফ, এই জন্য দুটোকেই টেনে পড়লাম। ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জের হি, ইউ হি, ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়া কু, মিম পেশ মু, ইয়া কু মু, তা জবর তা, কাব ওয়াও পেশ কু, তাকু, নুন পেশ নু, তাকু নু, হা জবর হা, র ওয়াও পেশ রু, হারু, নুন পেশ নু, হারুনু, কফ আলিফ জবর ক, র পেশ রু, র ওয়াও পেশ রু, করু, নুন পেশ নু, করুনু, দাল আলিফ জবর দা, খ জের খি, দাখি, র ওয়াও পেশ রু, দাখিরু। দাটাকে টান দাও, খটাকে তাড়াতাড়ি পড়ো, রুটাকে টান দাও। দাখিরু, নুন জবর না, দাখিরু না, সিন জবর সা, বা জবর বা, সাবা, কফ ওয়াও পেশ কু, সাবাকু, নুন আলিফ জবর না, সাবাকু না। মানে মেনটেন করে একটু পড়ার চেষ্টা করবে, তাহলে অটোমেটিকলি হয়ে যাবে। এই দুটো শব্দ তোমরা নিজে থেকে উচ্চারণ করবে, আমি পরের দিন তোমাদের বলে দেবো। তো আর একবার দেখে নিই উচ্চারণগুলো। নুহু, তুরু, তুবু, নূরু, কলু, ইউহি, ইয়াকুমু। কীভাবে পড়লাম বুঝতে পেরেছো? ইয়াকুমু, তাকুনু, হারুনু, করুনু,
দাখিরুনা, সাবাকুনা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তার মানে কি, আলিফ মাদ্দা কাকে বলা হচ্ছে? আলিফ খালি ডান পাশে জবর থাকলে সেটাকে আলিফ মাদ্দা বলা হয়। মাদ্দার হরফকে টেনে পড়তে হয়। ইয়া মাদ্দা কাকে বলছে? ইয়ার উপরে সাকিন থাকবে, তার ডান পাশের অক্ষরের নিচে কি থাকবে? জের থাকবে। আর ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিন থাকবে, ওয়াও এর ডান পাশে কি থাকবে? পেশ থাকবে। তাহলে এইগুলো, এই তিনটা অক্ষরকে কী বলা হচ্ছে? মাদ্দা বলা হয়। তাহলে এই তিনটা অক্ষরকে, মাদ্দা হরফকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। কত আলিফ টান দিয়ে পড়তে হয়? এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আর জবর জের মানে কোরআন শরীফের বেশি অত, যেমন বাংলাতে আকার, হিসিকার, হস্যইকার, জফলা অনেক রকমের আছে, কিন্তু আরবিতে অত কিছু নেই। মানে বলতে গেলে আকার আছে, হিসিকার আছে, আর হসুকার আছে, আর একটা দুই জবর, ওটা ইজি একদম, ওগুলো আকারের মতন। মানে দুই জবর থাকে, কি একটা জবরে কি হয়? আকারে কি হচ্ছে? হচ্ছে মনে করো, আর আরেকটা জবরের জন্য দন্তের ন, তাহলে আন হয়ে যায়। তাহলে এরকম শব্দ, মানে আকার আর দন্তের ন, আকার আর দন্তন্য, আন তো হয় না, মানে আকার আর দন্তন্য বসে যে কোনো শব্দ, যে শব্দ আসবে সেই শব্দের সাথে। ওরা যেমন পড়বো আমি বুঝিয়ে দেবো ব্যাপারটা কীরকম। মানে আরবিতে বলতে গেলে তিনটাই, একটা হলো জবরের কাজ, একটা জেরের কাজ, আর একটা পেশের কাজ। এই তিনটাই হলো আরবির মেন শব্দ। এগুলো দিয়ে সবগুলো উচ্চারণ করা যায়। তোমার যদি অক্ষর চেনা থাকে, তুমি আহ, খুব সহজেই পড়তে পারবে। আরবি অতটা কঠিন না, যদি একবার মানে বুঝিয়ে নিয়ে পড়ার চেষ্টা করো তাহলে সহজেই হয়ে যাবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। বাড়িতে রিভিশন করবেন যতটুকু সময় পান। আর সমস্যা যদি হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটা কি শেয়ার করে দেবেন যেন সবাই পড়তে পারে আরবি। আসসালামু আলাইকুম।